নমস্কার। কবিতার বই, পাণ্ডুলিপি, পত্রিকা এইসব এই মুহূর্তে প্রাপ্তির অভাবজনিত কারণে আমি আজ কবিদের ফেসবুক প্রোফাইলে ঢুকেছিলাম এবং সেখানে কয়েকজন কবির ওয়াল থেকে কয়েকটি কবিতা সংগ্রহ করেছি এবং সেই কবিতাগুলি তাদের কাছে কোনো রকম অনুমতি না নিয়েই আমি আজকে পড়তে মনস্থ করেছি। সেখানে নানান বয়সের কবিরা রয়েছেন, নানান ক্ষমতাধর কবিরা রয়েছেন, নানান রকম পরিচিতির কবিরা রয়েছেন। তাদের কবিতা একটি একটি করে পাঠ করছে, শুধুমাত্র পড়ার জন্যেই পড়া। প্রথম কবি সৌম্য দত্ত। দৃশ্যফসিল কবিতার নাম, দৃশ্যফসিল। চালতা গাছের ডাল পুকুরের জল ছুঁয়ে ঝুঁকে আছে, রানী ফড়িংয়েরা উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। ওইখানে ফাতনায় চোখ রেখে দুপুরের রোদ পিঠে বসে আছে একজন মানুষ। অবসন্ন পৃথিবীতে আলোর গভীর নিচে রূপকথার মতো জেগে থাকে দৃশ্যফসিল। এই কবি সৌম্য দত্তের সম্পর্কে এর আগের ভিডিওতেও আমি বলেছি যে সম্ভবত এর 90-এর দশকের শেষের দিকে সৌম্য দত্ত বাংলা কবিতা এসেছেন। সেরকম অর্থে ব্যাপক পরিচিতি তাঁর বাংলা কবিতায় তেমন ব্যাপক পরিচিতি পাওয়া যায়নি, কারণ তিনি সেই শুধুমাত্র কবিতা নিয়ে এবং আত্মপ্রচার নিয়ে তিনি ব্যস্ত নয়। তার একটি নিজস্ব রাজনৈতিক চেতনা রয়েছে, তার কর্মসূচি রয়েছে, তার একটি লড়াকু জীবন রয়েছে, শ্রমিক জীবনযাপন রয়েছে, শ্রমিক সুলভ জীবনযাপন রয়েছে। এসবের পর তিনি কবিতাটা লেখেন। কিন্তু তাঁর কবিতার কলম আমাকে আকর্ষণ করে, ভালো লাগে আমার। এরপর আর এক কবির কবিতা পড়ব, কৌশিক চট্টোপাধ্যায়। কবিতার নাম বুনিয়াদ। ভেঙে পড়ছে একটার পর আর একটা সাধের ইমারত, ঝরে পড়ছে লাল নীল সবুজ হলুদ চেতনার ফুলগুলি, ভালোবাসা আর আবেগের মৌচাকে পড়ছে ঢিল। রোদ্দুর গায়ে মেখে যে গরবী শিশির বসেছিল ধান গাছে, সেও আজ মরিয়া হয়ে খুঁজছে অন্য নিরাপদ আশ্রয়। এখন তার জাতের খোঁজ করছে কাকতাড়ুয়ারা। শতাব্দী প্রাচীন বুনিয়াদগুলো ধুলো হয়ে মিশে যাচ্ছে মাটিতে। লালসা আর প্রতিহিংসার বন্যায় ভাসছে মাঠ, পাহাড়, জঙ্গল। নেহাতি পেটের তাগিদে সাজানো খাবার খেয়ে হ্যামলিনের ইঁদুরগুলো দাপিয়ে বেড়াচ্ছে চারিদিক। এদিকে গৃহকর্তারা বুঝতেই পারছেন না যে বাড়ির ভিতরটায় টলমল করছে ভীষণ। যে কোনো সময় বাড়িটাই ভেঙে পড়তে পারে। এমন যখন সময় দেখতে পাই আদিগন্ত সবুজ মাঠ জানালার বাইরে ডানা মেলে দিয়েছে। সেখানে কয়েকটি তরতাজা কিশোর কিশোরী আর একটি বাউল একতারা হাতে হেঁটে চলেছে। ওদের সাথে গলা মিলিয়ে গাইছে গাছের পাতা আর আকাশের পাখি। আকাশের বুকে এক রং মুছে গিয়ে রামধনু দেখা যায়। পরের কবি হিন্দোল ভট্টাচার্য। জন্মদিন
মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে তাঁকে স্মরণ করে তিনি এই কবিতা লিখেছিলেন। জন্মদিন হিন্দোল ভট্টাচার্য। প্রবাহ তোমায় ভাবি, যে শব্দ শ্রমিক পাথর ফাটায় তার রূপ অন্তহীন, এক একটি খোসার গায়ে ইতিহাস লেখা, সে কাব্য পড়িনি বুঝি কূপমণ্ডকের দিনগত আয়ুক্ষয়ে, পাপে বা পুণ্যের কী বা আসে যায় তাতে, কত তার ঋণ। প্রবাহ তোমার ঘরে ছন্দ নেই, আর কুয়াশায় মুখ ঢাকা ধান ক্ষেতের পাশে আলপথের গান শোনো, বেজেছে অক্ষর, অন্তমিল নেই কোনো ফসলে, জলায় পাখির ডানায় শুধু উঠছে আকাশ। তুমি তাকে ধরতে চাও শ্রীমধুসূদন, এদেশে দৈবের বসে লিখি সে তর্পণ। এই কবিতাটিকে আমি আরেকবার অন্যরকমভাবে পড়ব। প্রবাহ তোমায় ভাবি, যে শব্দ শ্রমিক পাথর ফাটায় তার রূপ অন্তহীন, এক একটি খোসার গায়ে ইতিহাস লেখা, সে কাব্য পড়িনি বুঝি কূপমণ্ডুকের দিনগত আয়ুক্ষয়ে, পাপে বা পুণ্যের কী বা আসে যায় তাতে, কত তার ঋণ। প্রবাহ তোমার ঘরে ছন্দ নেই আর, কুয়াশায় মুখ ঢাকা ধান ক্ষেতের পাশে আলপথে গান শোনো, বেজেছে অক্ষর, অন্তমিল নেই কোনো ফসলে, জলায় পাখির ডানায় শুধু উঠছে আকাশ। তুমি তাকে ধরতে চাও শ্রীমধুসূদন, এদেশে দৈবের বসে লিখি সে তর্পণ। পড়লাম হিন্দোল ভট্টাচার্যের কবিতা। এরপর করব দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা হে নীরবতা। কান্নাকে বালিশ দিও না, বালিতে যে চোরা স্রোত তার কি ভীষণ টান, এইভাবে হারিয়ে যাওয়া প্রিয় কবিতা আবৃত্তির ক্লাস, রুমের ভিতর গুমড়ে উঠছে শব্দ, খেলাদের মাঠ নেই। আরেকবার পড়ি। কান্নাকে বালিশ দিও না, বালিতে যে চোরা স্রোত তার কি ভীষণ টান, এভাবে হারিয়ে যাওয়া প্রিয় কবিতা আবৃত্তির ক্লাস, রুমের ভিতরে গুমড়ে উঠছে শব্দ, খেলাদের মাঠ নেই। অথবা রুমের ভিতরে গুমড়ে উঠছে শব্দ, খেলাদের মাঠ নেই। এইভাবে হারিয়ে যাওয়া প্রিয় কবিতা আবৃত্তির ক্লাস, রুমের ভিতরে গুমড়ে উঠছে শব্দ, খেলাদের মাঠ নেই। বিভিন্ন রকমভাবে লাইনগুলোকে আমি যেভাবে বিন্যস্ত আছে সেভাবে পড়া যায়, অথবা আমি আমার যেভাবে আমি পরবর্তী লাইনটির সঙ্গে আমি নিজেকে সংযুক্ত করতে পারছি, অর্থের সমন্বয় সাধন করতে পারছি, আমি সেভাবে পড়ছি, বা বিবৃতির সমন্বয় সাধন করতে পারছি। অর্থ না বলে বিবৃতি বলা ভালো। রাস্তার ভিতরে এক বুক চেরা আর্তনাদ এড়িয়ে চললেও, গভীরের দেশে আঘাত, এই থেকে যাওয়া যেন অনন্ত, অবচেতনে হেঁটে যায় স্মৃতি নৈঃশব্দের জল। তাহলে কি দাঁড়ালো? কান্নাকে বালিশ দিও না, বালিতে যে চোরা স্রোত তার কি ভীষণ টান, এইভাবে হারিয়ে যাওয়া প্রিয় কবিতা আবৃত্তির ক্লাস, রুমের ভেতরে গুমড়ে উঠছে শব্দ, খেলাদের মাঠ নেই। রাস্তার ভিতরে এক বুক চেরা আর্তনাদ এড়িয়ে চললেও, গভীরের দেশে আঘাত, এই থেকে যাওয়া যেন অনন্ত, অবচেতনে হেঁটে যায় স্মৃতি নৈঃশব্দের জল। পরের কবি গোলাম রসুল। ভয়াবহ নীল থেকে উঠে আসছে একটি আকাশের আকৃতি, কবিতার নাম। ভয়াবহ নীল থেকে উঠে আসছে একটি আকাশের আকৃতি, গোলাম রসুল। বাঘের মুখের মতো দেখতে এই শহর, এবং মানুষ খাচ্ছে। প্রচণ্ড জুন মাস, একটি ভিড় রেল স্টেশন,
মানুষের চোখের মণিগুলো রোল করছে। একটা বিশ্ববিদ্যালয় পালিশ করছিল ছাত্ররা। যখন বইগুলো পাখির মতো উঠছিল তখন তারা গুলি করে নামাচ্ছিল। এই শহরে অনেকগুলো পৃথিবী কক্ষপথ নিয়ে ঘোরে। হাসপাতাল, জেলখানা, আদালত, কসাইখানা আর একটা তৈলাক্ত চাঁদ জলে প্রদীপের উপরে। এবং ভয়াবহ নীল থেকে উঠে আসছে একটি আকাশের আকৃতি। সমুদ্রের ডাক হরকরা ছুটে চলেছে পর্বতের তলা দিয়ে। পাতালে পাতালে জবাইয়ের রক্ত ধুচ্ছে সবুজ দ্বীপগুলি। পাতলে আছে, পাতলে জবাইয়ের রক্ত ধুচ্ছে সবুজ দ্বীপগুলি। অনন্তের ভেতরে সারমেয়রা ডাকছিল। দূরে একটি দীর্ঘ মেঘের লাইন দেখা গেল। বাঘের মুখের মতো দেখতে এই শহর, এবং মানুষ খাচ্ছে। প্রচণ্ড জুন মাস, একটি ভিড় রেল স্টেশন, মানুষের চোখের মণিগুলো রোল করছে। একটা বিশ্ববিদ্যালয় পালিশ করছিল ছাত্ররা। যখন বইগুলো পাখির মতো উঠছিল তখন তারা গুলি করে নামাচ্ছিল। এই শহরে অনেকগুলো পৃথিবী কক্ষপথ দিয়ে ঘোরে। হাসপাতাল, জেলখানা, আদালত, কসাইখানা আর একটা বিষাক্ত চাঁদ জলে প্রদীপের ওপরে। এবং ভয়াবহ নীল থেকে উঠে আসছে একটি আকাশের আকৃতি। সমুদ্রের ডাক হরকরা ছুটে চলেছে পর্বতের তলা দিয়ে। পাতলে জবাইয়ের রক্ত ধুচ্ছে সবুজ দ্বীপগুলি। অনন্তের ভেতরে সারমেয়রা ডাকছিল। দূরে একটি দীর্ঘ মেঘের লাইন দেখা গেল। পড়লাম গোলাম রসুল। পরবর্তী কবি নীলাঞ্জন দরিপা। কবিতার নাম মায়াবী মস্তান। এই কবিতাটি আমি পেয়েছি গৌরাঙ্গ মণ্ডলের সৌজন্যে, তাঁর ওয়াল থেকে। গৌরাঙ্গ মণ্ডলের ওয়াল থেকে আমি নীলাঞ্জন দরিপার এই মায়াবী মস্তান কবিতাটি পেয়েছি। তাই আমি গৌরাঙ্গর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে পায় তোমাকে যেন কিছু অংশ আমারও সে পায়, অথচ ঈর্ষায় তাকে রাখে না সে মুগ্ধপথ চোখে। কারণ বোঝে না মিশে আছি কোন আন্তরিক ছলে। কিয়দংশ আমাকেও ভালোবাসে তোমার প্রেমিক, এভাবে অক্ষয় স্রোতে তোমাকে রাখিনি কাছে। তাই গল্প ক্রমবর্ধমান। মানুষ দুঃখের দিনে কেন শব্দের নিকটে আসে, সুসময়ে মনেও রাখে না। হৃদয় নিষ্ঠুর গ্রহ, কবে দেখবে নাভিকেন্দ্র থেকে তর্জনীর মৃদু টোকা ছিটকে দিচ্ছে আদিম তারকা। নতুন কক্ষের খাঁজে লেগে থাকে পুরনো ঘূর্ণির ঘষা দাগ। বৃথা চেষ্টা যদিও পড়ে না চোখে প্রায়। যে পায় তোমাকে যেন কিছু মাংস আমারও সে খাবে। তাই এই যে নীলাঞ্জন দরিপার কবিতা পড়লাম আমি, নীলাঞ্জন দরিপার কবিতা থেকে আমি যে স্বাদ পেলাম, আপনারা জানবেন যে কিছুটা স্বাদ আমি গৌরাঙ্গ মণ্ডলেরও পেলাম। আর তাই কবি নীলাঞ্জন দরিপাকে আমি যে তাঁর কবিতাটি পড়তে পারার যে সুযোগ পেলাম, তার জন্যে যে কৃতজ্ঞতা আমি কবিকে জানাচ্ছি, তার কিছুটা কৃতজ্ঞতা আমি গৌরাঙ্গকেও জানাচ্ছি। এইবার পড়ব শেষ কবিতা আজকের। মলয় গোস্বামী একজন বর্ষিয়ান কবি এবং অত্যন্ত দক্ষ, বলিষ্ঠ, প্রিয় মানুষ, ভালো মানুষ, প্রেমিক মানুষ। তিনি কণ্ঠে দক্ষ, তিনি কলমে দক্ষ, তিনি হৃদয়েও দক্ষ। দক্ষ রাজ বলা যায় তাকে। আলো ছায়া, আলো ছায়া মলয় গোস্বামী। জীবন রেখেছি পাথরের এক প্লেটে,
হাতে নিয়ে দেখি সন্ধ্যার কিছু ছায়া, জানালার পাশে জীবনে পড়েছে ক্ষণেক, আমি দেখি এক মনে। দু আঙুল ধরে জীবন নাড়িয়ে দেখি, অর্ধেক ছায়া অর্ধেক তার আলো, এই মেনে নেওয়া ভালো। জীবন রেখেছি পাথরের এক প্লেটে, হাতে নিয়ে দেখি সন্ধ্যার কিছু ছায়া, জানালার পাশে জীবনে পড়েছে ক্ষণেক, আমি দেখি এক মনে। দু আঙুলে ধরে জীবন নাড়িয়ে দেখি, অর্ধেক ছায়া অর্ধেক তার আলো, এই মেনে নেওয়া ভালো। এরপর এই শেষ কবিতা যে পড়লাম মলয় গোস্বামীর, তারপর দিশারি মুখোপাধ্যায়ের ওয়াল থেকেও পুরনো ফেসবুক স্মৃতি থেকে একটি কবিতা পেয়েছি। কবিতাটির নাম উইল এবং কবিতাটি উৎসর্গ করা আছে কবি, প্রাবন্ধিক, চিত্রশিল্পী বিকাশ সরকারকে। কবিতাটির নাম উইল। সময়টাকে হাতের তালুতে নিয়ে একটু ভালো ইচ্ছে আর একটু স্বপ্নের নির্যাস দিয়ে ম্যারিনেট করে বুকের খুব কাছাকাছি রাখলে দেখবে বাইরে সূর্য বেশ তকতকে। তখন আরও কিছু ইনগ্রেডিয়েন্টস যেমন দৃষ্টি, শ্রুতি, স্পর্শ আর মিষ্টি হাসি, এসব পরপর দিতে থাকলে ওই মিশ্রণটার মধ্যে একটু উষ্ণতার সঞ্চার হবে। ঠিক সেই সময়েই সেরে ফেলতে হবে আত্মহত্যার রাজকীয় আয়োজন। এই রকম সামান্য একটু আত্মহত্যা সেরে নিতে পারলে বেঁচে থাকাটা আরও তীব্রভাবে উপলব্ধি করতে পারবো আমরা। এ বিষয়ে কোনো রকম সন্দেহ না করে একদম খাদের কিনারে গেলেও বুঝতে পারবো বিপদ আপদ বলে কোথাও কিছু নেই, ছিল না কখনো, আর আসবেও না, কারণ আমরা অমৃতের স্রষ্টা। আজ একটি হলফনামায় আমি আমার যাবতীয় ইচ্ছের উইল পুঁতে দিয়ে যাব, কারণ এই ইতিবাচক সময়টাকে আমি চাষের উপযুক্ত জমি বলে মনে করছি। আর আজ যদি আমরা সকলেই একটা নতুন সংকল্পের নতুন বানান ঠিক করে নিতে পারি, তবে দু একটা দুর্বল দুঃস্বপ্ন যা আমাদের ভেঙচি কাটার চেষ্টা করে, সেই সব বলে আর কোথাও কিছু থাকবে না। তা আমি আমার কিডনির নামে দিব্যি দিয়ে বলতে পারি। আজকে ফেসবুক প্রোফাইল থেকে কয়েকজন কবির কবিতা বলতে পারেন চুরি করে আমি পাঠ করলাম, তাঁদের অনুমতি ছাড়া। কবিরা নিশ্চয়ই আমার প্রতি ক্ষুব্ধ হবেন না, আমার অক্ষমতাকে তারা ক্ষমা করবেন, আমার অসম্পূর্ণতাকে, আমার অপটুতাকেও তারা ক্ষমা করবেন। নমস্কার।